অফিসের বস লোকাল থানার ওসিকে নিয়ে যখন রেস্ট রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন, ততক্ষণে সব শেষ। অত্যন্ত কর্পোরেট জগতের মানুষ হওয়ায় সিনিয়র প্রজেক্ট ম্যানেজার নিজের চোখের সামনে এতটা নির্মমতা কোনোভাবেই আশা করতে পারেন না। কিন্তু পুলিশ অফিসার জীবনে ভয়ঙ্কর সমস্ত খুন এবং মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের সাথে যুক্ত থাকলেও এতটা নির্মমভাবে যে কাউকে খুন করা যেতে পারে সেটা সত্যি বিশ্বাস করতে পারেন না। কিছুক্ষণের জন্য হতভম্বের মতো তাকিয়ে থাকেন তিনি মৃতদেহগুলোর দিকে। গোটা কমন রুমের মাটিতে তখন চাপ চাপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আর একটা দম বন্ধ করা ভ্যাপসা গন্ধে ভরে রয়েছে ঘরটা। তারই মধ্যে নাকে রুমাল চেপে পুলিশ অফিসার ধীর পায়ে হেঁটে এগিয়ে যান সেই ডেড বডিগুলোর দিকে। মৃত তিনজনেই এই অফিসেরই স্টাফ। তাদের নাম রোহন সেন, বিনয় শর্মা আর ওদের সিনিয়র সন্দীপন আহুজা। সন্দীপন আহুজার দেহটা ঘরের সিলিংয়ের ওপরে যে পর্দা লাগানোর পালমেট রয়েছে তার ওপর থেকে ঝুলছে। লোকটার সারা শরীরে অজস্র ক্ষত চিহ্ন, আর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে ধারালো কিছু দিয়ে। রোহন আর বিনয়ের অবস্থা আরও খারাপ। তাদের দেহ দুটো পড়ে আছে মাটিতে কার্পেটের ওপর, সম্পূর্ণ উলঙ্গ, রক্তাক্ত। আর দেখেই বোঝা যাচ্ছে তাদের শরীর থেকে তাদের পুরুষাঙ্গ দুটো টেনে ছিঁড়ে নেওয়া হয়েছে, আর সেগুলো ওদের মুখের মধ্যে ঢোকানো। এতটা নির্মমভাবে কাউকে খুন হতে কোনো দিন দেখেনি ওসি। চারপাশে রক্তের বন্যা, আর ছিঁড়ে নেওয়া মাংসপিণ্ডের মধ্যে দাঁড়িয়ে ওসি শুধু একটাই কথা ভাবতে থাকেন, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আর যদি সেটা হয়ও, তবে কারোর মনে কতটা রাগ থাকলে তবে কেউ এইভাবে কাউকে খুন করতে পারে? আর এই খুনগুলো করলই বা কে আর কেন? বাবা মায়ের এই অদ্ভুত স্বভাবটার অর্থ কিছুতেই বুঝতে পারে না রিমি। ও জানে ওনারা একটু পুরনো দিনের মানুষ, তাই আজকের যুগের এইসব অত্যাধুনিক টেকনোলজি ওনারা ঠিক বুঝতে পারেন না, অস্বস্তি বোধ করেন, বোধহয় কিছুটা ভয়ও পান। তাই খবরের কাগজে দেওয়া বিজ্ঞাপনের ভিত্তিতে দিদির জন্য বিয়ের সম্বন্ধ সংক্রান্ত কোনো ফোন আসলেই ফোনটা রিমির হাতে দিয়ে দেন ওনারা। আর বেচারা রিমি বা কি করে, ওকেই ওর দিদি সৌমির জন্য প্রথম কথাবার্তা বলতে হয়। এখন বোন হয়ে দিদির বিয়ের সম্বন্ধ করে আগ্রহী পাত্রপক্ষের বাড়িতে কথা বলতে রিমির বেশ মজাই লাগে। ও বেশ বুঝতে পারে ওর পরিচয় পেয়ে পাত্রপক্ষ কেমন একটা অপ্রস্তুত হয়ে পড়ে একটা বছর 21-এর মেয়ের সাথে তার দিদির বিয়ের ব্যাপারে কথা বলতে। তবে রিমি আর সৌমি দুজনেই ব্যাপারটা ভীষণ উপভোগ করে, আর এই নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টাও কিছু কম করে না। এই তো সেদিনেরই কথা। আইদি ভাই, জানিস আজ সকালে তোর জন্য একটা সম্বন্ধের ফোন এসেছিল, সেই পাশকুড়া থেকে। বলছে ছেলের নাকি নিজের বাড়ি, নিজের ব্যবসা, নিজের গাড়ি আছে, সরকারি মোটা মাইনে চাকরিও করে, আর নিজের একটা বাইকও নাকি নিজের মাইনের টাকা দিয়ে ছেলে কিনেছে। তাই? তা উত্তরে তুই কি বললি? দেখ দি ভাই, ছেলের বাড়ি পাশকুড়া শুনেই আমি তো ঠিক করে নিয়েছি ওখানে তোর বিয়ে দেব না। তাই ভাবলাম একটু মজা করি। আমি বললাম, তা ছেলের যখন নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসা সবই আছে, তখন অভাব শুধু একটা নিজের বউয়ের, তাই তো? তো পাশের পাড়া থেকে কাউকে একটা দেখে ছেলের বিয়ে দিয়ে দিন। আমি আমার দিদিকে অত দূরে বিয়ে দেব না। কথাটা বলেই খিলখিল করে হেসে মাটিতে লুটিয়ে পড়ে রিমি। সে কি রে রিমি, তুই এরকম করে একেবারে মুখের ওপর বললি? বলবো না কেন? ঠিকানায় দেখতে পাচ্ছে না?
আমাদের বাড়ি কাটোয়ায়, আর সম্বন্ধ করার জন্য ফোন করেছে কিনা সেই পাঁশকুড়া থেকে? কোনো মানে হয়? তাতে কি হয়েছে? কাটোয়া থেকে পাঁশকুড়া কি এমন দূর যে বিয়ে করা যায় না? সে কার কি যায় আসে জানি না, আমার দিদির বিয়ে আমি অত দূরে দেব না। আমি চাইবো তুই বিয়ে হয়ে এমন জায়গায় যাস যাতে আমি চাইলেই তোর কাছে যেতে পারি। তোকে বেশিক্ষণ না দেখে আমি কি করে থাকবো বল? রিমির সরল মনের কথার উত্তরে সৌমি কিছু একটা দিতে গিয়েও হঠাৎ চুপ করে যায়। তারপর রিমিকে জড়িয়ে ধরে বলে ওঠে, সেটাই রে, জানি না কপালে কি আছে, কিন্তু তোকে ছেড়ে আমিও কি থাকতে পারবো বল? শ্বশুর বাড়ি গিয়ে আর 5টা সম্পূর্ণ অপরিচিত মানুষের মধ্যে আমি তো মনে হয় না পারবো বলে। আচ্ছা দি ভাই, বিয়ে করাটা কি জীবনে খুবই দরকারি? মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, যদি ধর তুই বিয়ে করলি না, আমিও করলাম না, পরবর্তী জীবনে তুই আর আমি একসাথে রয়ে গেলাম একে অপরের সঙ্গে, তাহলে কি খুব অসুবিধা হবে রে? পাগলি মেয়ে একটা। ওরে, আমাদের সমাজ সেটা মানবে না, বুঝলি? লোকে উল্টো পাল্টা কথা বলবে। তখনকার মতো সৌমি ব্যাপারটাকে পাশ কাটিয়ে যেতে চাইলেও রিমি সেটা চায় না। মনে মনে রিমি চায় না সৌমি বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাক। সৌমিকে, সৌমির ভালোবাসাকে, সৌমির আদরকে কোনোটাকেই হারাতে চায় না রিমি। আর সেই জন্যই সৌমির কাছে এগিয়ে যায় রিমি। ওর হাত দুটো নিজের হাতে ধরে বলে, আয় দি ভাই, দি ভাই, আয় দি ভাই, এরকমটা করা যায় না? ধর আমরা পরে এই গ্রাম থেকে অন্য কোনো শহরে চলে গেলাম, যেখানে আমাদের কেউ চেনে না, যেখানে কেউ জানে না আমি আর তুই দুই বোন। সেখানে গিয়ে সম্পূর্ণ নতুন ভাবে আমরা শুরু করতে পারবো। বলবো আমরা দুজন বন্ধু, কিন্তু এইসব বিয়ে টিয়ে করে কি লাভ হবে বল? সৌমি বুঝতে পারে রিমি এখন যেটা বলছে সেটা কোনো ফাজলামি বা ইয়ার্কি নয়। ও ওর মনের অনেক গভীর থেকেই ভেবে কথাটা বলছে। হয়তো ও ওদের সম্পর্কটাকে আর নিছক মজা করার সম্পর্কে না রেখে সিরিয়াসলি সেটা নিয়ে ভাবতে শুরু করেছে। সেই কারণেই সরাসরি ওকে এই কথাটা এখন বলে বসেছে। কিন্তু তখনকার মতো সৌমি ব্যাপারটা এড়িয়ে যায়। শোন, এখন তো আমায় কলেজ যেতে হবে, আমি রাত্রে এই নিয়ে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? রিমির কপালে হালকা একটা চুমু দিয়ে উঠে যেতে চায় সৌমি। আর ঠিক তখনই খেয়াল করে দেখে ওর নরম ঠোঁটের স্পর্শে একবার যেন কেঁপে ওঠে রিমির শরীরটা। নিজের অজান্তেই রিমি ওর দুটো গাল দু হাতে ধরে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে যেতে চায়। আর সেটা বুঝতে পেরেই সৌমি নিজেকে ছাড়িয়ে নেয় ওর হাত থেকে। আর রিমির নরম গাল দুটো হালকা টিপে আদর করে বলে, এই, এসব কি হচ্ছে? এখন নয়, রাত্রে। তারপর সারাদিন কলেজে সময় যে কোথা দিয়ে কেটে যায় কিছুই বুঝতে পারে না সৌমি। আর রিমির কলেজ আজ ছিল না, ও সারাদিন বাড়িতেই ছিল। সৌমি বাড়ি ফেরে বিকেল 5টা নাগাদ। মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নিয়ে ওরা বাজারে বের হয় কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। তবে সৌমি ফিরে থেকে এসে লক্ষ্য করেছে রিমি যেন কেমন একটু চুপচাপ। সাধারণত ওর মধ্যে যে স্বতঃস্ফূর্ত ভাবটা থাকে সেটা আজ নেই। ও জানে সকালে রিমির চাহিদা পূরণ না করে ও কলেজ চলে যাওয়ায় রিমির অভিমান হয়েছে। আর সেটা বুঝতে পেরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে সৌমি বলে, রাগ করিস না প্লিজ, রাতে সব পুষিয়ে দেব, একদম সুদে আসলে। সৌমি বুঝতে পারে রিমি ওর কথাটা শুনেছে, কিন্তু তাতে ওর মনে বিশেষ পরিবর্তন হয় না। আর যাই হোক, প্রয়োজনীয় সব কাজ মিটিয়ে ওরা যখন বাড়ি আসে তখন রাত প্রায় 10টা। গ্রামের দিকের ছোট মফস্বল শহরটা একটু একটু করে ঘুমিয়ে পড়তে শুরু করেছে ততক্ষণে। মায়ের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে ওরা দুজনেই ওদের দোতলার ঘরে চলে যায়। তার কারণ
সৌমি এতক্ষণে বেশ বুঝতে পেরেছে রিমির মনে অনেক কথা জমে আছে, আর সেটা যতক্ষণ না ও পরিষ্কার করে বলতে পারছে ওর মনে শান্তি নেই। তাই ওরা ঠিক করে ওদের খাবার ওরা ওদের ঘরেই খেয়ে নেবে। সৌমি হাতে করে ওদের দুজনের খাবারের ট্রেটা টেবিলে নিয়ে গিয়ে রাখলে রিমি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়, আর তারপর প্রায় ছুটে এসে সৌমিকে পিছন থেকে জড়িয়ে ধরে। খিরে, কি হয়েছে? আর একটু হলে খাবারগুলো আমার হাত থেকে পড়ে যেত তো। যাক পড়ে, আমার দরকার নেই খাবারের, আমার খিদে নেই। এক কাজ কর, তুই আগে যা বাথরুম থেকে গিয়ে চোখে মুখে ভালো করে জল দিয়ে আয়, হ্যাঁ, ফ্রেশ হয়ে নে। আর শোন না, মা তখন কি বলছিল রে? খাবার বাড়তে বাড়তে বললো কাল সকালে নাকি আমাকে কি সব বলবে। আমি জানি না, আমি কি করে জানবো? তোর যদি অত আগ্রহ হয় তাহলে নিজে যা, গিয়ে মায়ের থেকে জেনে আয়। আরে বাবা, রাগ করছিস কেন? তুই তো আজ সারাদিন বাড়িতে ছিলিস, তাই তোকে জিজ্ঞাসা করছি। তুই কিছু জানিস? আমি কিছু জানি না, বুঝেছিস? আমি কি এই বাড়ির চৌকিদার নাকি যে কে আসছে কখন আসছে সব খবর আমাকে রাখতে হবে? রিমির কথা থেকে সৌমি আন্দাজ করতে পারে ওর কলেজে চলে যাবার পর নিশ্চয়ই কেউ একজন এসেছিল, যার আশাটাই রিমির একেবারে ভালো লাগেনি। আর সারাদিন গুমড়ে গুমড়ে সেটাই এই রকম পাহাড় প্রমাণ অভিমানের রূপ নিয়েছে। তাই ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্য সৌমি বলে, তুই কিছু জানিস না এটা তো মানতে পারলাম না। দেখ, আমি শুধু একটাই কথা জানি, আমার তোকেই চাই, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না দি ভাই। কথাটা বলেই রিমি সৌমির কোমরটা দু হাতে জড়িয়ে ধরে, আর ওর ধরা থেকেই সৌমি বুঝতে পারে আজকে রিমি কিন্তু অন্য দিনের রিমির থেকে আলাদা। আজ রিমির ব্যবহারে খুনসুটি কম, আবেগের আকুলতা অনেক বেশি। আর সেটা বুঝতে পেরেই ও নিজেও রিমির মাথাটা চেপে ধরে ওর নিজের বুকে। তখন ওর বেশ জোরে জোরে শ্বাস পড়ছে, আর অসাবধানে রিমির মুখের উপরে ওর চুলগুলো পড়ে গেলে রিমি সেগুলো একরকম টেনে সরিয়ে দেয়। একটু ব্যথাই লাগে সৌমির। আহ রিমি, কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন বলতো? আমার সোনা বোনটা, তুই তো আমার মেয়ে, তাই না? বল কি হয়েছে? এত রাগ হয়েছে কেন তোর? কে রে, আমাকে বলবি না? রিমির নাক টানার শব্দ থেকে সৌমি বুঝতে পারে রিমি কাঁদছে, কিন্তু কেন তার কিছুই বুঝতে পারে না সৌমি। কিন্তু তাও পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য রিমির মুখটা নিজের দু হাতে তুলে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয় সৌমি। প্রথমে হালকা, তারপর বেশ জোরে সৌমি চুষতে শুরু করে রিমির ঠোঁট দুটো। নিজের জিভ দিয়ে ওর বন্ধ ওষ্ঠবন্ধনী জোর করে ফাঁক করিয়ে ওর মুখের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করে সৌমি। তবে বুঝতে পারে রিমি জোর করে গায়ের জোরে ওর ঠোঁট দুটো বন্ধ করে রেখেছে। এভাবে বেশ কিছুক্ষণ চলে। তারও কিছুক্ষণ পর সৌমি বুঝতে পারে রিমির অভিমানের পরিমাণটা বেশ অনেকটাই। তাই আর ওকে রাগ করে থাকার সুযোগ না দিয়ে ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে হালকা করে ফুঁ দেয় সৌমি, আর তাতে সাড়া দেয় রিমি। সৌমি জানে এটাই রিমির রাগ ভাঙাবার মোক্ষম অস্ত্র। ধীরে ধীরে আবার ওর ঠোঁট দুটোকে চুষতে শুরু করে রিমি। সৌমি বুঝতে পারে ওর আবেদন রিমির কাছে পৌঁছেছে, আর রিমি এবার ওর ডাকে সাড়া দিচ্ছে। দিভাই, এই দিভাই, তুই কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবি না তো? বল। কথাটা যেন সৌমির বুকের মধ্যে একটা শিহরণ জাগিয়ে দিয়ে যায়। ওর আর তখন কিছুই চাওয়ার নেই রিমিকে ছাড়া। রিমির মাথার চুলগুলো মুঠো করে ধরে ওকে পাগলের মতো নিজের কাছে টেনে নেয় সৌমি। আরও বেশ বুঝতে পারে রিমি ওর পুরো শরীরটা ছেড়ে দিয়েছে ওর দি ভাইয়ের হাতে। গালে, গলায়, ঘাড়ে চুমুর পর চুমু খেতে থাকে ওরা একে অপরের।
এর আগে কোনোদিন ওরা নিজেদের সম্পর্কের বাঁধ ভাঙতে দেয়নি। কঠিন শাসনে নিজেদের আটকে রেখেছে একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে। কিন্তু আজ যেন সব কিছু অন্যরকম। হঠাৎ কোনো একটা মনের তাগিদ থেকেই রিমিকে আরো কাছে টেনে নেয় সৌমি। ভুলেই যায় রিমি ওর নিজের বোন। সেই মুহূর্তে ওরা শুধুমাত্র দুটো শরীর, রক্ত মাংসের শরীর, যাদের মধ্যে কামনার আগুনের ধারা বয়ে চলেছে সমান মাত্রায়। সম্পর্কের বন্ধন কখন যে ভেঙে পড়ে কিছুই বুঝতে পারে না ওরা। এইভাবে প্রায় মিনিট 10 চলে। সৌমি বুঝতে পারে রিমি এখন অনেকটা স্বাভাবিক। তারপর সৌমি রিমিকে ছেড়ে এগিয়ে যায় বারান্দার দিকে। একটা অদ্ভুত অপরাধ বোধ ওর মধ্যে কাজ করলেও এই মুহূর্তে সৌমি বেশ বুঝতে পারে ওরা যেটা করেছে সেটাই ওদের ভবিতব্য। একজন আরেকজনকে ছেড়ে ওরা থাকতে পারবে না, হয়তো আর কোনো দিনের জন্যই। আর তখনই সৌমি বুঝতে পারে রিমি ওর পিছনে এসে দাঁড়িয়েছে আর ওর কোমরটা পিছন দিক থেকে জড়িয়ে ধরছে। ওর পেটের দুপাশের নরম চামড়ায় রিমির হাতের আলতো ছোঁয়া পায় সৌমি। ওর শরীরটা যেন একবার কেঁপে ওঠে। এর আগেও অনেকবার রিমি ওকে জড়িয়ে ধরেছে, চুমুও খেয়েছে, কিন্তু কোনোদিন এইরকম শিহরণ অনুভব করেনি সৌমি। তবে রিমির হাত ধরা থেকেই ও বুঝতে পারে রিমির মনে কোথাও একটা সংকোচ কাজ করছে, কিছুতেই সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছে না। আর ওকে স্বাভাবিক করার জন্যই আলতো হাতে রিমির হাত দুটোকে ওর কুর্তির ভিতরে ঢুকিয়ে নেয় সৌমি, আর ওপর দিয়ে ওর কুর্তিটা চাপা দিয়ে দেয় যাতে বাইরে থেকে কেউ কিছু বুঝতে না পারে। এমনিতেই ঘড়িতে রাত প্রায় 11টা, কেউ কোথাও নেই। আর সৌমির সম্মতি পেয়ে রিমিও বুঝতে পারে সৌমির মনের ভিতরেও একই আগুন জ্বলছে। ওর নরম পেটটা 2 হাতে জড়িয়ে ধরে সৌমির পিঠের ওপর এলানো চুলে নিজের মুখটা ডুবিয়ে দেয় রিমি, আর চাপা স্বরে বলে ওঠে, আমি এই সবটাই চাই দিভাই, আমি এই সবটাই চাই। সকালে কে এসেছিল রে বোন? আগে বল, নামটা শুনে তুই আমাকে ভুলে চলে যাবি না তো? রক্তিম এসেছিল, তাই না বোন? এবার আর কিছু বলে না রিমি। আলতো ঘাড় নেড়ে বুঝিয়ে দেয় সৌমির সন্দেহই সঠিক, অর্থাৎ রক্তিমই এসেছিল। রক্তিম সৌমির স্কুল জীবনের বন্ধু। সৌমির দিক থেকে রক্তিমের প্রতি তীব্র ভালোবাসা থাকলেও রক্তিম সেই সময় সেটা অনুভব করতে পারেনি। ফলত সৌমির ভাগ্যে জুটেছিল প্রত্যাখ্যান। কিন্তু গত কয়েকদিন ধরে রক্তিম ওকে ফোন করে বোঝানোর চেষ্টা করে চলেছে ও নাকি সৌমির ভালোবাসা এখন উপলব্ধি করতে পেরেছে, তাই ও ওর কাছে ফিরে যেতে চায়। আর মোবাইল ফোনের কথোপকথনে সেভাবে উপযুক্ত জবাব না পেয়ে আজ রক্তিম সরাসরি ওদের বাড়িতে চলে এসেছিল। ওর বাবা মার সাথে কথাও বলে গেছে। আর যেহেতু রক্তিম ওনাদের পূর্ব পরিচিত আর পাত্র হিসেবে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, তাই ওনাদের আর কোনো আপত্তি ছিল না। বাবা একরকম মৌখিক কথা দিয়েই দিয়েছেন সৌমির ব্যাপারে। আর এই পুরো কথোপকথনটাই পাশের ঘর থেকে শোনে রিমি। কোথাও যেন মনের ভিতরটা ডুকরে কেঁদে ওঠে ওর দি ভাইয়ের জন্য। জীবনে এই প্রথমবারের জন্য রিমি কাঁদে ওর দি ভাইকে হারানোর ভয়। আমি কিন্তু তোকে কিছুতেই হারাতে পারবো না দি ভাই, আমরা চিরকাল এভাবেই থাকবো, তোকে আঁকড়ে ধরে রাখবো। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। সৌমি জানে একদিন ও পাগলের মতো রক্তিমকে চেয়েছিল, কিন্তু সেদিন রক্তিম ওর কথার কোনো মূল্য দেয়নি। আর আজ যখন ও রক্তিমকে ভুলে অন্য কারোর সাথে নিজের জীবনের বাকিটা কাটাবে ঠিক করেছে, তখন আর পুরনো অতীতকে আঁকড়ে থেকে লাভ নেই। তাই ডান হাত দিয়ে রিমির মাথাটা কাছে টেনে নেয় সৌমি। আবারও ওর গালে একটা স্নেহের চুমু এঁকে দিয়ে বলে, চিন্তা করিস না বোন,
তোর দিবাই তোরই থাকবে। যদি একমাত্র পৃথিবী আমাদের আলাদা না করে দেয়, তবে তোকে ছেড়ে আমি কোনো দিন যাব না। আনন্দে রিমির চোখে জল এসে যায়। সত্যি তো দিভাই, আমাকে কথা দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিচ্ছি। আর নিজেকে ধরে রাখতে পারে না রিমি। আবারও পাগলের মতো চুমু খেতে শুরু করেও ওর দি ভাইকে। সৌমির ঘাড়, গলা সবকিছু রিমির ভেজা ঠোঁটের স্পর্শে আর্দ্র হয়ে ওঠে। সৌমি বুঝতে পারে এই আলিঙ্গন ও আর ছেড়ে বের হতে পারবে না। যদি রক্তিম এসে ওর পায়ে ধরে, তাও না। শুধু একটাই চিন্তা ওর মাথায় জেগে ওঠে, ওদের এই সম্পর্কটা ওদের বাবা মা মেনে নেবেন কিনা ও জানে না। হয়তো নেবেন না, আর তার জন্য ওদের অনেক লড়াই করতে হবে। কিন্তু যাই হয়ে যাক, ও এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রিমিকে ছেড়ে ও কোথাও যাবে না। তাই ওকে আরো জোরে চেপে ধরে সৌমি। দু হাতের বন্ধনে ওকে আপন করে নেয় বুকের মধ্যে। হঠাৎ করে পুরনো সব কথাগুলো যেন মনে পড়ে যায় রিমির। অফিস থেকে ফিরে সোফায় শরীরটা এলিয়ে দিয়ে বসেছিল মেয়েটা। হঠাৎ করেই আজ যেন খুব বেশি করে ওর দিদির কথা মনে পড়ছে। আসলে বাবা মা চলে যাবার পরেও জীবনে একাকিত্ব কি সেটা বুঝতে পারেনি রিমি, শুধুমাত্র ওর দি ভাইয়ের জন্যই। আর হয়তো শুধুমাত্র রিমির খামখেয়ালিপনার জন্যই নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় সৌমি। প্রাথমিকভাবে ওদের বাবা মা ওদের এই সম্পর্কটার কথা মেনে না নিলেও বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়। সেটাও ওরা কাটিয়ে ওঠে একে অপরের ওপরে বিশ্বাস রেখে। তারপর হঠাৎ করে বাবা মার একদিন অকাল প্রয়াণের পর কাটোয়ার বাড়িঘর সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসে চন্দননগর শহরে। আর কিছুদিন সেখানে থাকার পর সৌমি নতুন কাজ নেয় কলকাতায়। রিমিও ঠিক সেটাই চেয়েছিল। এমন একটা জায়গায় ওরা যেতে চেয়েছিল যেখানে ওদের পরিচয় নিয়ে কেউ মাথা ঘামাবে না। তবে ভেবে বুঝতে পেরেছিল মা বাবার একসঙ্গে এরকম অকাল প্রয়াণ সৌমিকে বেশ নাড়িয়ে দিয়ে গিয়েছিল। তাই ও একরকম পালিয়ে এসেছিল ওই চেনা পরিবেশের গণ্ডি থেকে। তারপর খিদিরপুরে একটা মানানসই ফ্ল্যাটে ওরা উঠে আসে, কাটোয়ার থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, যেখানে কেউ ওদের নিয়ে কোনো আগ্রহ দেখাবে না। ওরা থাকতে পারবে ওদের মতো করে। কিন্তু ওদের এই সুখের দিনও বেশি দিন স্থায়ী হয় না। রিমি ওর বাবা মায়ের তীব্র তিরস্কার থেকে সৌমিকে উদ্ধার করে আনলেও পারেনি এই শহুরে হায়নাদের থেকে ওকে রক্ষা করতে। এখন ওর মনে আছে দিনটা ছিল আগস্ট মাসের প্রথম সপ্তাহের কোনো একটা দিন। সন্ধে 8:30 নাগাদ রিমির কাছে একটা ফোন আসে সৌমির। হ্যাঁ রে দিভাই, বল, তোর কি আজকে আবার ফিরতে দেরি হবে নাকি রে? কি রে? হ্যাঁ রে, দেখ না, বস বলছে আজকে নাইট ডিউটিটা করে যেতে হবে। নাইট শিফটে যারা আসার কথা ছিল সে নাকি আসতে পারবে না। সে নাকি তাই বলে দিয়েছে। জানিয়েছিস মানে? তোকে ফোন করেছিল? না রে, ঠিক আমায় ফোন করেনি, বসকেই জানিয়েছে। আর আমি তারপর থেকে সেই ছেলেটাকে অনেকবার ফোন করলাম জানিস, যে কেন আসবে না, কি ব্যাপার, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। কি জানি কোনো বিপদে আপদে পড়েছে মনে হয়। তাই আজকে শিফটটা করে দিতে হবে রে। তুই প্লিজ কিছু মনে করিস না। আমি প্রমিস করছি একদম সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। তুই কিন্তু খেয়ে দিয়ে শুয়ে পড়িস, কেমন? তখনকার মতো ঘাড় নেড়ে সম্মতি জানালেও রিমির জীবনে পরদিন সকালটা আর আসেনি। ওর দিভাই নাইট শিফটের ডিউটি শেষ করে আর বাড়ি ফিরতে পারেনি। বরং ভোরবেলা ওর কাছে সৌমির অফিস থেকে একটা ফোন আসে। হ্যাঁ হ্যালো, আমি কি রিমির সঙ্গে কথা বলছি? মানে সৌমির রুমমেট? হ্যাঁ, আমি রিমি বলছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সৌমির অফিস থেকে বলছি।
তোমাকে একটা খবর দেওয়ার আছে, মানে কিভাবে যে বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু সত্যিটা তো মেনে নিতেই হবে, তাই না? কথাটা শুনেই একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে রিমির। কি বলতে চাইছেন ভদ্রলোক? তাই রিমি জোর দেয়, হ্যাঁ বলুন, তবে তার আগে বলুন সৌমি কেমন আছে? ও ঠিক আছে তো? তুমি তো জানোই সৌমি আমাদের এখানে একটা এমার্জেন্সিতে গতকাল নাইট শিফটে ছিল, আর ভোর রাত্রে আমরা দেখতে পাই মানে সৌমি আত্মহত্যা করেছে আর কি। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রিমির। কি? সে কি? এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আগে শুনুন। নাইট শিফটের সমস্ত কাজের পরে আমাদের 4 তলার সেমিনার হলেও একটু বিশ্রাম করতে গিয়েছিল। এমনিতেই তো সৌমির ইভিনিং শিফট, ডিউটি করার পরে নাইট শিফট করছিল, সেই কারণে আমরাও ওকে একটু রেস্ট নিতে বলি। কিন্তু ভোর রাত্রে একটা দরকার পড়ার জন্য ওকে ডাকতে গিয়ে দেখা যায় ওর মৃতদেহটা সেমিনার হলের করিডোরে পড়ে আছে। তাই তোমাকে বলছি, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো এখানে চলে আসো। আমরা পুলিশকেও খবর দিয়েছি, ওনারা আসছেন। সৌমি 4 তলা সেমিনার হলে আত্মহত্যা করেছে? হতেই পারে না, সৌমি আত্মহত্যা করতেই পারে না। আমি কিছুতেই মানি না, আমি মানি না এগুলো। সেই মুহূর্তে রাগে দুঃখে চিৎকার করে উঠেছিল রিমি। ওর চোখ দিয়ে তখন অঝোর ধারায় দুঃখের জল বয়ে যাচ্ছে। এই সম্পূর্ণ অপরিচিত জায়গায় ওর একমাত্র অবলম্বন সৌমি, আর সৌমি নিজেও সন্ধেবেলা ওকে ফোন করে বলেছিল সকাল সকাল বাড়ি ফিরে আসবে। সেই মেয়ে হঠাৎ সুইসাইড করবে কেন? ব্যাপারটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না রিমি। তারপর থেকে পরপর 3 দিন রিমির চোখের সামনে যা যা ঘটে তা নিজের চোখে শুধু দেখে যায় রিমি। গোটা পরিস্থিতিতে ও একটাও কথা বলে না। ওর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সৌমির দেহ ময়না তদন্তে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। একবার সৌমিকে শেষবারের জন্য দেখতেও পায় না ও। রিমি আর সৌমি একসাথে একটা ফ্ল্যাটে থাকে শুনে ওদের নিয়ে ব্যক্তিগত স্তরে বাজে কথা বলতেও ছাড়ে না ওদের আশেপাশের লোকেরা। সৌমির দেহটা যত তাড়াতাড়ি সম্ভব দাহ করে দেওয়ার জন্য একটা অদ্ভুত তাড়া লক্ষ্য করে রিমি। একটা তদন্ত নামকে ওয়াস্তে হয় বটে, আর তাতে যেটা সামনে আসে ওই অফিসেরই একটা নাইট গার্ড রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সেমিনার রুমে গিয়ে সৌমির উপর এই শারীরিক অত্যাচার করেছে। আর সেই অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যেটা কল্পনা করতেও গা শিউরে ওঠে রিমির। আর শেষে ওর গলা টিপে ওকে খুন করা হয়। পুরো ব্যাপারটা কল্পনা করলে রিমির 2 চোখ অন্ধকার হয়ে আসে। যতটুকু খোঁজ রিমি বা ওখানকার ওদের বন্ধুরা পায় তাতে ওরা জানতে পারে সেই নরাধম ঘুমন্ত সৌমির উপর বারংবার তার পাশবিক অত্যাচার সম্পূর্ণ করেছে, আর তারপর তাকে নির্মমভাবে খুন করেছে। আর খুন করার পরেও ওর মৃতদেহটাকে ছাড়েনি তার পাশবিক গ্রাস থেকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে মারা যাওয়ার পরেও ওর শরীরে বারংবার শারীরিক অত্যাচার করা হয়েছে। সৌমির শরীরে অজস্র কামড়ের দাগ সেই কথাই বলছে। সৌমির শরীরের নানা জায়গায় চাপ চাপ রক্তের ছাপ পাওয়া যায়। কলার বোন ভাঙা অবস্থায় পাওয়া যায় বলেই জানায় ময়না তদন্তের রিপোর্ট। ওরা সকলেই বোঝে এই চরমতম নৃশংসতা কোনো একজন মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আসলে সৌমি একটা অত্যন্ত ঘৃণ্য গণধর্ষণের শিকার হয়েছে। ওর আত্মহত্যার ঘটনাটা শুধুমাত্র একটা খুব তুচ্ছ সামান্য অজুহাত ভিন্ন আর কিছু নয়। আর সেটাকে প্রতিষ্ঠিত করতে না পেরে এই খুনের গল্প রচনা করা হয়েছে। তবে এই সব কিছু নিজের চোখের সামনে দেখলেও রিমি কিন্তু একটাও কথা বলেনি। একবারও কোনো প্রকার প্রতিবাদ আন্দোলনে যোগ দেয়নি, কোনো মোমবাতি মিছিলে হাঁটেওনি। ও শুধুই চুপ করে থেকেছে।
ওর কাছ থেকে এতটা শীতল ব্যবহার ওর স্থানীয় বন্ধু বান্ধবরাও কেউ আশা করেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রিমি চুপ করে থাকে। সৌমিকে হারিয়ে যেন একেবারে পাথর হয়ে যায় রিমি। আর সময়ের নিয়মে মাসখানেক ঘুরতে না ঘুরতেই সৌমির এই কেসটার থেকে মানুষের আগ্রহ কমতে থাকে। নিজেদের দৈনন্দিন গড়পড়তা চেনা জীবনে ফিরে আসে সকলে। শুধু সেই সময় মানসিক লড়াইটা একা লড়তে হয় রিমিকে, আর ওকে সাহায্য করে একজন। প্রতিদিন রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ওর মোবাইলে একটা ফোন কল আসতো, একটা সম্পূর্ণ অপরিচিত কণ্ঠস্বর। সে শুধুমাত্র রিমি কেমন আছে সেটা খোঁজ নিত না, বেঁচে থাকার জন্য ওই ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য মানসিক শক্তিও যোগাত সেই অচেনা কণ্ঠস্বরটা। এ যাবৎ কোনোদিন সেই অজানা কণ্ঠ ওকে ফোন করতে ভুল করেনি। আর শেষ পর্যন্ত যেন রিমিও মনে মনে ওই ফোনটার জন্য অপেক্ষা করে থাকতে শুরু করে। ও ফোনের ওপারের মানুষটাকে চিনতে না পারলেও এটা বুঝতে পারে মানুষটা ওর শুভাকাঙ্ক্ষী, ওর শত্রু নন। মোবাইল ফোনটা বেজে উঠতেই রিমি ঘড়ির দিকে তাকায়। ঠিক রাত 9:40। ও জানে ওর সেই অজ্ঞাত পরিচয় পুরুষ শুভাকাঙ্ক্ষী ফোন করেছে, যেমনটা সে প্রতিদিন করে। আর এই মুহূর্তে রিমি বেশ বুঝতে পারে ওর একমাত্র সহমর্মী এই মানুষটাই, যে অন্তত ওর পরিস্থিতিটা উপভোগ করছে না। ফোনটা ধরে রিমি। হ্যালো, বলুন। তুমি বলো, কেমন আছো? আমি জানি তোমার এমন পরিস্থিতিতে এই কেমন আছো শব্দটা বড়ই হাস্যকর। তবু বলি, ভালো কিন্তু তোমাকে থাকতেই হবে। রাতের খাবার খেয়েছো? হ্যাঁ, ওই কিছু সকালে রুটি ছিল, সেগুলোই গরম করে জেলি দিয়ে খেয়ে নিয়েছি। কেন, আজ রাতে কি রান্না করোনি নাকি? সেরকম হলে অর্ডার দিয়ে কিছু একটা খাবার আনিয়ে নিতে পারতে তো। হ্যাঁ পারতাম, কিন্তু ইচ্ছে হয়নি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সৌমির কেসটার কিছু তদন্ত এগুলো? হ্যাঁ, কেস তো সলভড। আজকে আমাকে থানা থেকে ডেকেছিল, বলেছে আমি যেন এটাই মেনে নিই যে কেসটা আত্মহত্যারই। তার মানে সত্যি সত্যি আত্মহত্যা করেছে, তাই তো সৌমি? তোমরা তাই বলতে চাইছো তো যে সৌমি সত্যি সত্যি আত্মহত্যা করেছে? আর যদি আমি সেটা মেনে না নিই, তবে এটাকে নিছক একটা খুনের কেস বলেও চালানো যেতে পারে। আর তাছাড়া তাছাড়া কি? সৌমির অফিস থেকেও আমাকে চাপ দিচ্ছে যাতে আমি কেসটা তুলে নিই। ওরা প্রায় 50 লাখ টাকা অবধি দিতে রাজি হয়েছে, কিন্তু ওদের একটাই শর্ত, আমাকে কেসটা তুলে নিতে হবে আর লিখিত দিয়ে বলতে হবে সৌমি আত্মহত্যাই করেছে। ও নাকি মানসিক ভারসাম্যহীন ছিল। স্কাউন্ডারগুলো! উফ, তা তুমি কি ঠিক করলে? কি করবে? আমি কিছুতেই ওদের চাপের কাছে মাথা নিচু করব না। এটা যে একটা খুন, আত্মহত্যা নয়, সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। আমি জানি এর শেষ না দেখা পর্যন্ত আমি থামবো না। তুমি নিশ্চিত তুমি পারবে? হ্যাঁ, আমি পারবো। আমাকে পারতেই হবে। আর এই ক্ষেত্রে আমি একা নই। যাক সে কথা, কিন্তু কোনো অবস্থাতেই আমি ওদের কাছে মাথা নিচু করব না। আমি হারবো না। সৌমির জন্য আমাকে জিততেই হবে। তোমার সঙ্গে সৌমির অফিস থেকে কে যোগাযোগ করেছিল? কিছু নাম বলেছে? হ্যাঁ, নাম তো বললেন মিস্টার সন্দীপন আহুজা। তবে উনি কোম্পানির কি পোস্টে আছেন সে কথা বলেননি। তবে মনে হলো উনি যেন অন্য কারোর হয়ে মিডলম্যানের ভূমিকা পালন করছেন। সেটাই স্বাভাবিক। ওনার ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে, উনিই দিয়েছেন। উনি বলেছেন আমি কি সিদ্ধান্ত নিই সেটা আগামীকাল সকাল 10টার মধ্যে ওনাকে জানাতে। কিন্তু আপনি এসব কথা আবার জিজ্ঞাসা করছেন কেন? আর আপনার নিজের পরিচয়টা কি বলুন তো? সেটা পরে বলি।
আপাতত তোমার একজন শুভাকাঙ্ক্ষী আর সৌমির বন্ধু ধরে নাও, কিন্তু আগে বলো আগামীকাল তুমি ওনাকে কি বলবে, সেটা কিছু ভেবেছো? না 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 না, উফ, এত ভাবার তো কোনো কারণই নেই। আমি এই কেস তুলবো না, আমি এই শেষ দেখে তবে ছাড়বো। ঠিক আছে, কেস যেমন চলছে চলুক। তুমি সন্দীপন আহুজাকে বলো তুমি ওনার প্রস্তাবে রাজি আছো, তবে 50 লাখ টাকা নয়। তুমি ওকে বলবে এই মুহূর্তে তোমার একটা চাকরির খুব দরকার, ও যেন তোমাকে ওই কোম্পানিতে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে। আপনার কি মাথা খারাপ? যে কোম্পানিতে সৌমিকে এত নির্দয়ভাবে রেপ হয়ে খুন হতে হলো, আমি নিজে থেকে চেয়েছে সেই কোম্পানিতে চাকরিতে ঢুকবো? আপনার কি আমাকে উন্মাদ মনে হয়? ভয় পেও না, এই কোম্পানিতে আসার পর তোমার কোনো ক্ষতি হবে না, আমি তোমাকে সেই গ্যারান্টি দিচ্ছি। আমি যেটা বলছি তুমি সেটা করো। আরে মশাই, আপনি কে বলুন তো? এখনো পর্যন্ত আপনার পরিচয়টুকু বলেননি। সৌমির এরকম একটা নিদারুণ পরিস্থিতির মধ্যে আপনি রোজ একবার করে ফোন করে আমার খবর নেন, ব্যাস এইটুকুই। আর আপনার ধারণা হয়ে গেল আমি আপনার কথা মতো কাজ করব। নিজেকে কি আমার অভিভাবক ভেবে নিয়েছেন নাকি আপনি? বলুন তো। সৌমির আর সৌমির মতো হাজার হাজার মেয়ের তোমাকে দরকার রিমি। আমি তোমাকে জোর করবো না, সে অধিকার হয়তো আমার নেই, তবু শুধু একটাই কথা বলবো, সৌমি যখন আমার উপরে ভরসা করেছিল তখন তুমি একবার ভরসা করে দেখতে পারো রিমি, ঠকবে না। মনে রেখো, পৃথিবীতে সব পুরুষই ধর্ষক নয়, কেউ কেউ দাদাও থাকে। যাই হোক, গুড নাইট, কাল আবার কথা হবে। হঠাৎ করে ফোনটা কেটে যায়, আর সেই সম্পূর্ণ অপরিচিত ভদ্রলোক শেষ কথাগুলো কি বলে যায় সেটাই বুঝে উঠতে পারে না রিমি। কে এই লোকটা, আর সৌমিওকে ভরসা করেছিল মানে? তবে কি বলতে চাইল সে? আর সব থেকে বড় কথা, লোকটার মতলবটাই বা কি? এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে রিমি ওর খেয়ালই হয় না। আর কিছুক্ষণ পর একটা তন্দ্রা মতো যখন রিমিকে ঘিরে ধরেছে, ঠিক তখনই ওর কানে একটা মৃদু হাওয়ার স্পর্শ পায় রিমি। ও বুঝতে পারে ওর দি ভাই এসেছে। ঘুমের মধ্যেই মনটা একটা অজানা খুশিতে ভরে ওঠে রিমির। কিরে বোন, আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কি যে বলিস না দিদি ভাই, তুই ছাড়া আমার কি আছে বল। তবে জানিস তো, আমার নিজের কাছে নিজেকে বড্ড অপরাধী মনে হয় রে। আমি এত লড়াই করেও তোর অপরাধীদের এখনো পর্যন্ত শাস্তি দিতে পারলাম না। এভাবে পারবি না বোন, এখানে সবাই একরকম নয়। মানুষের কষ্ট অন্য আরেকজন মানুষ এখানে উপভোগ করে, কেউ কারোর কষ্ট ভাগ করে নেয় না। দিদি ভাই, তোর বাবাকে বল না দিদি ভাই, সেদিন রাতে কারা সেখানে ছিল, আমাকে প্লিজ বল। না রে, আমি যদি তাদের নাম তোকে বলি তাহলে তোর জীবনটাও ধ্বংস হয়ে যাবে। তবে তোকে শুধু একটাই কথা বলবো, কেউ যদি তোকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে সেটা প্রত্যাখ্যান করিস না। তুই কার কথা বলছিস দি ভাই? সেই সকলের কথা যারা তোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তবে তাদের মধ্যে কেউ নিজের স্বার্থে আর কেউ আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবার স্বার্থে। তবে তোর দি ভাই হিসেবে আমি তোকে বলবো, তুই সবার কথা স্বীকার করে নে। আমি বুঝতে পেরেছি দি ভাই, কিন্তু আমি এখন বড় ক্লান্ত রে। শেষ কয়েকটা মাস ধরে লড়াই করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। তুই আমাকে আর একবার আগের মতো ভালোবাসতে পারিস না? বল না রে দি ভাই, পারিস না? একবার আমাকে আগের মতো জড়িয়ে ধরতে পারিস না তুই? তা যে আর হয় না রে বোন, আমি যে তোর থেকে এখন অনেক দূরের পথের যাত্রী। তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি দি ভাই, আমাকে ছেড়ে কোনোদিন তুই যাবি না। তুই এটা কি করে করতে পারলি রে? তুই বুঝতে পারলি না তোকে ছেড়ে এখানে আমার আর কেউ নেই। এখন আমি কাকে নিয়ে বাঁচবো বল? তার থেকে চল না দি ভাই, যেমন ভাবে কাটোয়ার গ্রামের বাড়ির থেকে আমরা এই কলকাতায় উঠে এসেছিলাম যাতে আমাদের কেউ চিনতে না পারে, সেরকম ভাবে তুই আমাকে নিয়ে চল না তোর পথে। আমি আর এই লোভ আর হিংসার জগতে থাকতে চাই না রে দি ভাই। ছি, এরকম বলতে নেই।
তবে তুই তোর কথা রাখ, ফিরে আয় আমার কাছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু তোকে চাই। আবার এই মন, এই শরীর, আমার সবকিছু তোর জন্য কাঁদছে রে দি ভাই। তুই ফিরে আয়, আর তুই যদি না আসিস তবে আমি নিজে তোর কাছে যাবার ব্যবস্থা করব। আর তুই জানিস সেটা করতে আমাকে কেউ আটকাতে পারবে না, তুইও না। রিমি, রিমি বুঝতে পারে রাতের অন্ধকার ঘরে ওর বিছানার উল্টো দিকে ধীরে ধীরে একটা মানুষের আবছা অবয়ব ফুটে উঠেছে। আর সেটা যে ওর দিভাই সৌমি, সেটা বুঝতে ওর অসুবিধা হয় না। ক্রমে সেই ছায়া অবয়বটা প্রাঞ্জল হয়ে ওঠে রিমির সামনে। আর রিমি ওর রণক্লান্ত মনটা নিয়ে এগিয়ে যায় ওর দিকে। ও জানে এটাই ওর জন্য সব থেকে শান্তির একটা আশ্রয়। সৌমির কোলে ওর মাথাটা দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে রিমি। ও জানে আগামীকাল আরেকটা বড় যুদ্ধ ওকে লড়তে হবে। তবে আজ এই রাতটুকু এক গভীর নিদ্রায় চোখ বোঝে রিমি। আর সৌমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। ডিয়ার টিম, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের নতুন টিমমেটের, ওর নাম রিমি সরকার। তোমরা হয়তো সকলেই জানো ওর পরিচয়, তবে আমরা একটা ব্যাপারে বেশ লাকি। সৌমির কেসটা তো তোমরা সকলে জানোই, প্রায় 6 মাস হয়ে গেছে। কেসের কিনারা প্রায় কিছুই হয়নি। আর এই পরিস্থিতিতে আমি বলবো রিমি যথেষ্ট বুদ্ধিমতী ডিসিশন নিয়েছে। ও এখন আমাদের কোম্পানিতে যোগ দিয়েছে। আমরা ওকে এই সুযোগ দিতে পেরে খুশি। আর পরিবর্তে ও আমাদের কোম্পানির উপর থেকে ওর করা কেসটা তুলে নেবে। আমি তোমাদের সকলকে অনুরোধ করব রিমিকে তোমাদের দলে গ্রহণ করার জন্য, যাতে ও তোমাদের মধ্যে থাকলে সৌমির অভাব কিছুটা হলেও ভুলে থাকতে পারবে। পুরনো অতীতকে আঁকড়ে রেখে কি লাভ? তার থেকে ভালো আমাদের সবাইকে সামনে এগোতে হবে। মিস্টার সন্দীপন আহুজা যতক্ষণ কথা বলছিলেন ততক্ষণ পাশে চুপ করে দাঁড়িয়েছিল রিমি, মুখে একটা স্মিত হাসি নিয়ে। ওদের দলের কম বেশি সকলেই হাসি মুখে ওকে গ্রহণ করে নেয়। এগিয়ে এসে ওর সঙ্গে হ্যান্ডশেকও করে। বাহ, ভেরি গুড। তবে তোমাদের জানিয়ে রাখি, সৌমি যদিও একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, তাই ওকে আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেকশনে দিয়েছিলাম। কিন্তু রিমির পড়াশোনা কিছুটা ভিন্ন লাইনে। রিমি কমার্স নিয়ে মাস্টার্স করেছে, তাই আমার ইচ্ছে ছিল ওকে মেটেরিয়াল পারচেজ ডিপার্টমেন্টে দেওয়ার, কিন্তু সেটাও এক্ষুনি হচ্ছে না। তাহলে স্যার, আমাদের ডেইলির হেড অফিস থেকে একজন নতুন ম্যানেজার মাসখানেক আগে আমাদের এখানে জয়েন করেছেন একটা সম্পূর্ণ স্পেশাল প্রজেক্ট নিয়ে। ওনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার। রিমির সিভি ওনার খুব ভালো লাগায় উনি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওকে চেয়ে নিয়েছেন। উনি বাঙালি, নাম রক্তিম ব্যানার্জি। রক্তিম ব্যানার্জি নামটা শুনেই রিমির মাথার মধ্যে একটা বিদ্যুতের মতো ঝলক খেলে যায়। তবে কি এই রক্তিম ব্যানার্জি কি সেই মানুষ যে সৌমির ছোটবেলার বন্ধু? হঠাৎ করে অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসায় সবকিছু কেমন যেন গুলিয়ে যায় রিমির। ওর সেই অজ্ঞাত পরিচয় শুভাকাঙ্ক্ষী ওকে বলেছিলেন এই কোম্পানিতে জয়েন করলে ও নাকি সম্পূর্ণ নিরাপদ থাকবে। শুধুমাত্র তার মৌখিক কথার আশ্বাসেই এখানে এসেছে রিমি, না হলে ওর এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আর সে যদি সেই রক্তিম ব্যানার্জি হয়, তবে কি কলকাতায় আসার পরেও সৌমির সাথে ওর যোগাযোগ ছিল? অনেকগুলো প্রশ্ন এসে ভিড় জমায় রিমির মাথায়। চলুন মিস রিমি, এবার আপনাকে আপনার বসের সাথে পরিচয় করিয়ে দিই। ইয়েস স্যার। আবারও স্মিত হেসে মাথা নেড়ে সম্মতি জানায় রিমি। ধীর পায়ে হাঁটা শুরু করে মিস্টার আহুজার পিছু পিছু। কিন্তু তখন ওর মাথার মধ্যে একটা ঝড় চলছে। ওর বিশ্বাস আর কয়েক মুহূর্তের মধ্যেই ও হয়তো এমন কোনো মানুষকে সামনে দেখতে চলেছে যাকে একটা সময় ও চরম ঘৃণা করেছে, শুধুমাত্র সৌমিকে ভাগ করে নিতে হবে এই ভয় পেয়ে। আর ভাগ্যের এমনই পরিহাস,
আজ নিয়তি ওকে এনে দাঁড় করিয়ে দিয়েছে সেই মানুষটারই সামনে। কিন্তু ঘরে ঢুকে মিস্টার রক্তিম ব্যানার্জির থেকে যে অ্যাপয়েন্টটা রিমি পায় সেটা একেবারেই স্বাভাবিক আর প্রফেশনাল। উনি অত্যন্ত সাবলীলভাবে রিমির ব্যাপারে কিছু বেসিক প্রশ্ন জেনে নেন সন্দীপন আহুজার থেকে, আর তারপর সন্দীপন বাবুকে ওনার ঘর থেকে চলে যেতে বললে রিমি শুধুমাত্র একাই বসে থাকে ওনার সামনে। কিন্তু ততক্ষণে রিমি ওই গলাটা চিনতে পেরেছে। ও বুঝতে পেরেছে সৌমি মারা যাবার পর থেকে এই মানুষটাই প্রতিদিন রাত্রে ফোন করে ওর খোঁজ নিতেন, আর ওনার পরামর্শে রিমি এই কোম্পানিতে এসেছে। আচ্ছা স্যার, আমি যদি খুব ভুল কিছু না করি। তুমি কোনো ভুল করছো না রিমি, তুমি যা ভাবছো তা একদম সঠিক। তোমার সব প্রশ্নের উত্তর আমি পরে দেব, কিন্তু এখন নয়। এই কোম্পানিতে তোমাকে ওয়েলকাম রিমি। তোমাকে এখানে কি করতে হবে তা আমি এক এক করে তোমায় বুঝিয়ে দেব। তুমি নিশ্চিন্তে এখানে কাজ করতে পারো। এখানে তোমার কেউ কোনো ক্ষতি করবে না। তোমার এই দাদাটা সব সময় তোমার পাশে আছে, কিন্তু মনে রেখো এই ঘরের বাইরে এই কথা যেন আর কেউ না জানতে পারে। মনের ভিতরে অনেক কিছু জিজ্ঞাসা থাকলেও এই শেষ কথাটায় এসে রিমি চুপ করে যায়, আর সেটা বুঝতে পেরেই রক্তিম আবার বলে ওঠে, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো তো রিমি? ঠিক জানি না স্যার, তবে কোথাও যেন মনে হচ্ছে আমি আপনাকে বিশ্বাস করতে পারছি। আর যদি সেটা না পারতাম তাহলে আজ আমি এই কোম্পানিতে আসতাম না। রক্তিম ওর কথায় মৃদু হেসে ওঠে, আর সেই হাসির মধ্যে একটা পরম নির্ভরতার ছাপ দেখতে পায় রিমি। হঠাৎ করে কয়েকটা দিনের মধ্যে জীবনটা কেমন যেন বদলে যায়। তারপর ধীরে ধীরে রক্তিমের গাইডেন্সে রিমি অফিসের কাজকর্ম সমস্ত কিছু বুঝে নিতে থাকে। এমনিতে সিনিয়র প্রজেক্ট গাইড হিসেবে রক্তিম অত্যন্ত ভালো। ওর কাছে অনেক কিছু শিখতেও পারে রিমি। তবে দুটো জিনিস ও সবসময় খেয়াল করে দেখেছে, যে দুটোর কোনো সদুত্তর ও কোনো দিন পায়নি। প্রথমত, রক্তিম কখনো সৌমির ব্যাপারে কোনো কথা বলেনি, বরং রিমি যেচে সৌমির ব্যাপারে কথা বলতে চাইলেও প্রসঙ্গ এড়িয়ে গেছে রক্তিম। আর দ্বিতীয়ত, বেশ কয়েকবার রক্তিমের চেম্বারে ঢুকে রিমি দেখেছে রক্তিম খুব মন দিয়ে সিসিটিভি মনিটরের দিকে কিছু একটা লক্ষ্য করছে। কিন্তু উনি এত মন দিয়ে কি লক্ষ্য করেন সেটা কোনোদিনই বুঝতে পারেনি। আর রিমি সেসব বেশি খেয়াল না করে ধীরে ধীরে কাজে মন দেয়। সৌমির স্মৃতি আর রক্তিমের স্নেহ ভরা যত্নে ও যেন আবার নতুন করে বাঁচতে শেখে। এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করে একদিনের ঘটনা আবার রিমিকে কেমন যেন বেসামাল করে দেয়। সেদিন সবে অফিস থেকে বের হতে যাবে রিমি, আর সে কথা বলার জন্য রক্তিমের কেবিনের দরজাটা হালকা ফাঁক করে রিমি দেখে রক্তিমের চোখ মুখে বেশ গভীর চিন্তার ছাপ। স্যার, আমি আসছি। গুড নাইট। রিমি, কিছু বলছেন স্যার? হ্যাঁ শোনো, আজ রাতে তুমি একটু থেকে যাও, বুঝলে? সামনের সোমবার যে প্রজেক্টটা সাবমিট করতে হবে সেটার কাজ অনেকটাই বাকি আছে। তুমি আজ রাতটা থেকে কাজটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? এ কি বলছেন স্যার? মানে আপনি তো প্রজেক্টটা দেখেছেন, তাই না? ইট ইজ অলমোস্ট ডান। আমি করে নেব, এখনো তো হাতে কয়েকদিন সময় আছে। যেরকম বলছি সেটাই করো রিমি। ইটস এন অর্ডার। তুমি আজ থেকে যাও, কাজটা করে তারপর কাল সকালে একেবারে বাড়ি চলে যাবে। রক্তিমের কথা কিছুই বুঝতে পারে না রিমি, কিন্তু একে প্রাইভেট চাকরি, তার ওপর ওই কোম্পানিতে জয়েন করেছে মোটে মাস 6। তাই প্রজেক্ট হেডের কথা অমান্য করা যায় না। আর রিমি খেয়াল করে দেখে রক্তিম স্যার যেন ভিতরে ভিতরে কিছু একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। তাই আর কথা না বাড়িয়ে ও ফিরে আসে ওর নিজের ডেস্কে। মনে মনে যে রক্তিমের উপর কিছুটা রাগ হয়নি তা নয়, কিন্তু এখনই মুখে মুখে কিছু বলা ওর উচিত নয়। তাও একবার জিজ্ঞেস করে, স্যার, এনি প্রবলেম? আপনি ঠিক আছেন তো? একটু চিন্তায় আছে রিমি।
কালকে সকালটা যেন খুব খারাপ না হয়, সেই ব্যবস্থাই করতেই হবে। সৌমির ঘটনার দিন আমি কিছুই করতে পারিনি, কিন্তু সেই একই ঘটনা আমি আর ঘটতে দেব না, কিছুতেই না। আর সেই জন্যই আই নিড ইউর হেল্প। স্যার, আপনি কি বলছেন? কি ঘটতে চলেছে কাল সকালে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেয় রক্তিম। না না না, কিছু না তো, এমনি তো তুমি তোমার কাজে যাও। সৌমির নামটা শুনে মনের ভেতরে একটা বিদ্যুতের মতো ঝলক খেলে যায় রিমির। ও আর একটাও কথা না বলে ফিরে আসে আর প্রজেক্টের কাজে মন দেয়। রক্তিম আর মিনিট 15 পরে অফিস থেকে বেরিয়ে যায়। ওর কেবিনের আলো নিভে যায়। ধীরে ধীরে প্রজেক্টের কাজ এগোতে থাকলেও অফিসের মধ্যে বসে রিমি বুঝতেই পারে না বাইরে কখন যেন রাত নেমে এসেছে। বেশ কিছু নৃশংস হায়নার দল শহরে বেরিয়ে পড়েছে শিকারের খোঁজে। কাজের মাঝে একটু ব্রেক নিয়ে লম্বা করিডোরটায় গিয়ে দাঁড়ায় রিমি। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, রক্তিম কি বলতে চাইল? কি এমন দুর্ঘটনা সেদিন রাতে ঘটতে চলেছে? কাঁচের জানালা দিয়ে দূরে তাকিয়ে দেখে দ্বিতীয় হুগলি সেতু বরাবর শত শত গাড়ির মেলা। কোলাহলপূর্ণ রাস্তায় মানুষের ঘরে ফেরার তাগিদ। ও বুঝতে পারে এই ঘরমুখো মানুষগুলো তাদের গন্তব্যে পৌঁছে গেলেই শহরটায় রাত নেমে আসবে। একটা নিস্তব্ধ নিশ্ছিদ্র ঘুমের পর্দায় ঢেকে যাবে কলকাতা। অফিসে এই ফ্লোরে রিমি ছাড়াও নর্মাল নাইট শিফটের কিছু লোক ততক্ষণে এসে পড়েছে। আরে রিমি, তুমি এখনো বাড়ি যাওনি, কি ব্যাপার? না, আসলে সোমবার একটা প্রেজেন্টেশন আছে। রক্তিম স্যার আমাকে বললেন সেটা কমপ্লিট করে তবে যেতে, তাই আর কি। আরে সোমবার তো এখনো দেরি আছে। হ্যাঁ, আমি সে কথা স্যারকে বলেছিলাম, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না, বললেন কাজটা কমপ্লিট করে ফেলতে। যেহেতু রোহন বা বিনয়ের সাথে সরাসরি রিমির কাজের কোনো যোগাযোগ নেই, তাই ওরা আর বেশি আগ্রহ দেখায় না ওর ব্যাপারে। তবে এটা বুঝতে পারে রিমির রাতে থেকে যাওয়াটাতে ওরা যেন বেশ কিছুটা অবাক হয়ে গেছে। আচ্ছা, তোমার কি সারা রাতের কাজ? আরে না না, সারা রাত নয়, এই তো যতটা পারবো করব, তারপরে একটু রেস্টরুমে গিয়ে বিশ্রাম নেব, সেই রকমই ভেবেছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি বরং ম্যানেজার্স রেস্টরুমে থাকো। আসলে কমন রেস্টরুমে আমরা পালা করে একটু ঘুমিয়ে নিই। হ্যাঁ, সে ঠিক আছে। আচ্ছা, তোমাদের গ্রুপে যে সহেলি বলে মেয়েটা ছিল, সে আজ আসবে না? রিমি খেয়াল করে দেখে সহেলির নামটা শুনতেই রোহান আর বিনয় কেন যেন চমকে ওঠে। কিছুক্ষণ আমতা আমতা করে রোহন বলে, হ্যাঁ, আসবে তো বলেছে, হয়তো ক্যাব পেতে দেরি হচ্ছে, এখনই এসে যাবে। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা রাতের খাবার যখন অর্ডার দেব তখন একেবারে তোমার জন্য খাবার নিয়ে নেব। আমাদের কিন্তু নন ভেজ, অসুবিধা নেই তো তোমার? মৃদু হেসে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে রিমি ফিরে আসে ওর টেবিলে। কিছুক্ষণ পরেও দেখে সহেলিও এসে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 10টা 20। কয়েক মুহূর্তের মধ্যে অনলাইনে অর্ডার করা খাবার এসে যায়। রিমি, চলে এসো, খাবার এসে গেছে। আমাদের হাতে বেশি সময় নেই, 11টার মধ্যে অনলাইন হতে হবে। আমাদের এই ফরেনার ক্লায়েন্টগুলোর দেশে যত কাজ পড়বে ততই সবাই আমাদেরকে কন্ট্যাক্ট করবে। রোহানরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনিয়েছে। এতটা জাঙ্ক খাবার রিমির খুব একটা ভালো না লাগলেও মুখে কিছু বলে না। চুপচাপ ওর খাওয়া শেষ করে আবার ফিরে যায় নিজের টেবিলে। তবে রিমি বুঝতে পারে খাবারটা খাওয়ার পর থেকেই ওর যেন বেশ ঘুম ঘুম পাচ্ছে। কিছুতেই আর চোখ খুলে রাখতে পারছে না রিমি। একবার ওর মনে হয় তবে কি ওর খাবারে কোনো কিছু মেশানো ছিল। কিছুক্ষণ পরে পূর্ব পরিকল্পনা অনুসারে রিমি চলে যায় ওর ম্যানেজার্স রেস্ট রুমে। আর ভালো লাগছে না ওর, যেন জন্মের ঘুম এসে জুড়েছে ওর চোখে। কিছুতেই আর চোখ খুলে রাখতে পারছে না রিমি। রিমি, এই রিমি, ওঠ। রিমি তখনও অকাতরে ঘুমিয়ে, আর ওর ফোনে ততক্ষণে প্রায় 17 বার ফোন করেছেন রক্তিম।
কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকায় ও তার কিছুই বুঝতে পারেনি। আর সেই কারণে রক্তিম আর দেরি না করে পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে রওনা হয়ে যায় অফিসের দিকে। এই রিমি, ওঠ, দেখ রক্তিম তোকে কতবার ফোন করেছে, উঠে ওর ফোনটা ধর। হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে রিমির ঘুমটা ভেঙে যায়। ঘরটা তখন প্রায় অন্ধকার, একটা ছোট নাইট ল্যাম্প জ্বলছে। গভীর ঘুমের খেয়ালে প্রথমে রিমি বুঝতেই পারে না ও কোথায় আছে, আর তারপর ধীরে ধীরে সব গুছিয়ে নেওয়ার আগেই ও দেখতে পায় ওর সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। বাবা, রাজকন্যার ঘুম ভাঙলো তবে? কিন্তু এখন তো ঘুমাবার সময় নয় রে। তুই রক্তিমের ফোন ধরছিস না, ও নিজেও যথেষ্ট চিন্তায় আছে। দিভাই, দিভাই। হ্যাঁ আমি। তুই ঠিক আছিস তো বোন? ভালো, মানে আমি আসলে ঘুমিয়ে আমি কিছু। আমি সবটাই জানি, এটাই ওদের পদ্ধতি। তোর খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল, সেই কারণেই তুই এভাবে ঘুমিয়ে পড়েছিস। ঘুমের ওষুধ? কিন্তু কিন্তু কেন? যাতে তুই ঘুমিয়ে পড়িস, সেই হিংস্র হায়নাগুলোর শিকারে কোনো বাধা সৃষ্টি করতে না পারিস। ভাই, কি বলছিস তুই? কিসের শিকার? আর হায়নাগুলো মানে? তোকে আজ এই খাবার যারা দিয়েছে তারা কেউ রক্তে মাংসের মানুষ নয়। সকলের ভিতর ঘুমিয়ে রয়েছে এক একটা পশু, আর মাঝে মাঝে এদের ভেতর থেকে সেই পশুগুলো জেগে ওঠে। যেদিন এদের শিকার ধরবার প্রয়োজন হয় সেদিন এরা টাকার জন্য সব কিছু করতে পারে। আমাদের টেন্ডারের একটা রিপোর্ট বেশ কয়েক কোটি টাকায় আহুজা বিক্রি করে দিয়েছিল আমাদের প্রতিযোগী কোম্পানিকে। কেউ সে খোঁজ জানতো না, শুধু জানতে পেরে গিয়েছিলাম আমি। আর তারপর আহুজার নির্দেশ মতো ওরা আমাকে। যে ভাই, এ কি বলছিস তুই? রোহনরা তোকে খুন করেছিল, কিন্তু আজ সেই একই ঘটনা। হ্যাঁ, রোহান আর বিনয়। তবে ওরাই একা নয়, ওদের একজন মাথা আছে, আহুজা। ওই এই সমস্ত চক্রের মাথা। আর জানিস বোন, আমি সেই খবরটা দিয়েছিলাম রক্তিমকে, তাই রক্তিম ওদের ধরার জন্য অনেক রকম চেষ্টাও করেছিল। কিন্তু পলিটিক্যাল প্রেশার আর কোম্পানির হায়ার অফিসিয়ালদের চাপে ও কিছু করে উঠতে পারেনি। আর আজ ওর কাছে খবর আছে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। আজ ঠিক আমার মতোই। তোর মতো? মানে কি বলছিস? হ্যাঁ, একদমই তাই। আজ একই রকমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে ওরা সহেলিকে খুন করবে, সেটাই আহুজার প্ল্যান। আর সেটা করার জন্য ও ব্যবহার করে বরাবরের মতন রোহন আর বিনয়কে। আজও ও সেটাই করবে। শয়তান আহুজা আবারও টেন্ডারের গোপনীয় তথ্য প্রতিযোগী কোম্পানিকে মোটা টাকায় বিক্রি করেছে। আর আজ তার সাক্ষী সহেলিকে ওরা সরিয়ে দেবার পরিকল্পনা করেছে পৃথিবী থেকে। এত সাংঘাতিক! তার মানে কি আজ ওরা সহেলিকে? আর সেই কথাই রক্তিম স্যার আমাকে বলেছিলেন। তার মানে উনিও সবটা জানেন? হ্যাঁ, রক্তিম সবটা জানে, আর জানে বলে ও চেষ্টা করেছে সহেলিকে বাঁচাবার। ও তোকে আজ এখানে থাকতে বলেছে যাতে তুই ওকে ভিতর থেকে দরজা খুলে দিতে পারিস, আর ও এসে রোহান আর বিনয়কে হাতে নাতে ধরতে পারে। কারণ আমার কেসের সময় সাক্ষ্য প্রমাণ ছিল না বলে ওদের ধরা যায়নি। কিন্তু রক্তিম শপথ করেছে ওই একই ঘটনা আরও ঘটতে দেবে না, আর সমস্ত সাক্ষী প্রমাণ নিয়ে ওদের আইনের হাতে তুলে দেবে। আর তারপর ওদেরকে জেরা করে ওদের মাথা আহুজার খোঁজ পুলিশ পেয়ে যাবে। পুরো চক্রটা ধরা পড়বে। রক্তিম স্যার তো আমাকে সেসব কিছুই বলেননি। হ্যাঁ, ও তোকে বলেনি, তার কারণ তোকে আগে বললে তোর আচারে ব্যবহারে রোহানরা সন্দেহ করতে পারত। তবে তোকে পরেও বহুবার ফোন করেছে ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু তুই ওর ফোন ধরিসনি। তাহলে আমি এখন কি করব? রক্তিম মনে করে ওই পিশাচগুলোকে আইনের হাতে তুলে দিলে ওদের যথাযথ শাস্তি হবে।
তাই ও কোনো উপায়ন্তর না দেখে পুলিশ নিয়ে এসেছে। কিন্তু ও জানে না ওদের শাস্তি ওভাবে হবে না। ওরা যতটা কষ্ট আমাকে দিয়েছে ঠিক ততটাই কষ্ট ওকে ফিরিয়ে দিতে হবে, তবেই হবে ওদের উচিত শাস্তি। কিন্তু সহেলি, ওর কি হবে? ওর কিছু হবে না, ওকে আমি বাঁচাবো। আমি ওকে আমার মতো মরতে দেব না। রক্তিমদা এখন কোথায়? পুলিশ কোথায়? ওরা অফিসে পৌঁছে গেছে, এই ফ্লোরের দিকেই এগিয়ে আসছে। রিমি শুনতে পায় করিডোরের দরজায় কেউ প্রচণ্ড জোরে জোরে আঘাত করছে। বাইরের লোকগুলো চেষ্টা করছে যে কোনো মূল্যে পারলে দরজা ভেঙে ভিতরে আসতে। আর সেই শব্দ শুনে রিমি সেদিকে ছুটে এগিয়ে যেতে গেলে ও বুঝতে পারে সৌমি ওর হাতটা ধরে রেখেছে। একটা শীতল কিন্তু কঠিন স্পর্শে বুকের ভিতরটা কেঁপে ওঠে রিমির। আগে যে স্পর্শ ওর শরীরে শিহরণ জাগাতো, সেই একই স্পর্শে এখন ওর মনে জন্ম দেয় এক প্রচণ্ড ভয়ের অনুভূতি। বুকের ভিতরটা কেঁপে ওঠে ওর। দরজা খুলিস না বোন, দরজা খুলিস না। রক্তিমদের বাইরে আটকে থাকতে দে। রোহানদের পাপের আজই শেষ দিন, আর ওরা কারো কোনো ক্ষতি করতে পারবে না। মানে তাহলে সহেলি? এবার আর কিছু বলে না সৌমি। ধীর পায়ে এগিয়ে যায় রেস্টরুমের দরজার দিকে। সেখান থেকে অফিসের মধ্য দিয়ে হলটার সম্পূর্ণ বিপরীত দিকে গিয়ে পৌঁছালে কমন রেস্টরুম। রিমির মনে পড়ে রোহন বলেছিল ওখানেই পালা করে ওরা ঘুমিয়ে নেয়। তবে রাতের অন্ধকারে অফিস রুমের চেহারাটা দেখে কেমন যেন ভয় ধরে যায় রিমির। মনে হয় যেন গোটা অফিসটা ওকে গিলে খেতে আসছে। রিমি দেখতে পায় ওর সামনে দিয়ে একটা নীল আবছা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে চলেছে কমন রুমের দিকে। আর সেখান থেকে একটা চাপা গলার শব্দ শুনতে পায় রিমি। কয়েকজন লোক নিজেদের ভিতর ফিসফিস করে কোনো কথা বলছে। দিভাই? এবার একবার ওর দিকে ফিরে তাকায় সৌমি। সৌমির সেই অতি পরিচিত চেনা মুখে রিমি দেখতে পায় সৌমির মুখে এক চিলতে হাসি। তবে কয়েকটা মুহূর্তের মধ্যেই সেটা বদলে যায় কেমন যেন ক্রূরতায়। কি ভয়ঙ্কর প্রতিহিংসা ভরা সৌমির সেই অভিব্যক্তিতে। এভাবে ওকে হাসতে কোনোদিন দেখেনি রিমি। আর এই প্রথমবার জীবনে সৌমির মুখের হাসি দেখে ভয় পেয়ে যায় রিমি। ও বুঝতে পারে ধীরে ধীরে ওর শরীরটা অবশ হয়ে আসছে। ওর নিজের শরীরের উপরে ওর আর কোনো নিয়ন্ত্রণ নেই, এমনকি হাত পা নাড়ানোর ক্ষমতা পর্যন্ত না। শুধু অবাক হয়ে রিমি দেখতে থাকে ওর চোখের সামনে যা কিছু ঘটছে। রিমি বুঝতে পারে ঘরের ইটের পাঁচিল কিংবা কাঠের দরজা কোনো কিছুই আর ওর কাছে বাধা নয়। কমন রুমের ভেতরের প্রত্যেকটা দৃশ্য প্রাঞ্জলভাবে দেখতে পায় রিমি। ও দেখে সৌমি ধীরে ধীরে দেওয়াল বেয়ে সেই সিঙ্গেল বেডটার উপরে নেমে আসছে যেখানে সহেলি ঘুমিয়ে আছে। আর কেউ তা না জানলেও সৌমি আর যারা সহেলির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে তারা শুধু জানে সহেলি স্বাভাবিকভাবে ঘুমিয়ে নেই। ওর শরীরের নার্ভাস সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তীব্র ঘুমের ওষুধের প্রভাবে। আর এই সুযোগটাই নিতে চেয়েছে সন্দীপন আহুজা। শালিকুত্তির বাচ্চা, তুই আমার বিরুদ্ধে থানায় যাবি? এত সাহস তোর! আজকে শুধুমাত্র তোর জন্য আমাদের এতদিনের সাজানো পরিকল্পনাটা ভেস্তে যেতে চলেছে। এই রোহন, আমি তোমাকে বলছি, এই মেয়েটাকে চিরতরে শেষ করে দাও। আর এই মেয়েটা যেন এই অফিসের বাইরে ওকে কেউ দেখতে না পায়। আপনি কিছু ভাববেন না স্যার, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। বিনয়, একটু ওপাস্তে করে দেহটা টেনে ধরতো। চরম পাশবিক হিংস্রতায় রোহান সহেলির জামার বুকের উপর খামচে ধরতে যায়। আর ঠিক তখনইও দেখে মেয়েটা ঘুমিয়ে নেই, সরাসরি তাকিয়ে আছে রোহানের চোখের দিকে অপলক দৃষ্টিতে। চমকে ওঠে তখন, এটা কে? এটা তো সহেলি নয়। ওর চিনতে অসুবিধা হয় না, এটা তো সৌমি, যাকে মাস 6 আগে ঠিক এইভাবেই খুন করেছিল ওরা।
সৌমিকে খুন করে মুখ বন্ধ করলে আহুজার স্বার্থ চরিতার্থ হয়ে গেলে ওদের নিজেদের তীব্র শারীরিক কামনা পূরণ করার জন্য ওরা ওর শরীরটাকে ভোগ করতে থাকে বারংবার। আর ওদের সেই কাজ আহুজা দূরে একটা চেয়ারে বসে উপভোগ করছিল। আর মারা যাওয়ার আগে সামান্য জ্ঞান ফিরে আসার পর যখন সৌমি সামান্য হলেও প্রতিবাদ করতে গিয়েছিল, তখন ওরা দুজনে মিলে প্রাণপণে টিপে ধরেছিল ওর গলা, এতটাই জোরে যে সৌমির চোখের রক্তবাহ ছিঁড়ে রক্ত বের হয়ে এসেছিল। মেয়েটা আর পারেনি সেই তিনজন ভয়ঙ্কর অসুরের সঙ্গে যুদ্ধ করতে। কয়েকবার নড়ে ওঠার পর চিরতরে স্থির হয়ে গিয়েছিল। কিন্তু রোহান বুঝতে পারে না যে মানুষটাকে নিজে হাতে গলা টিপে খুন করেছে সে এখানে এলো কি করে। ওদের শিকারের তালিকায় সৌমি তো অতীত, আজ তো সহেলির পালা। মনে মনে সহেলির শরীরটাকে ছিঁড়ে কুটে খাওয়ার স্বপ্ন নিয়েই ওরা আজ রাতে অফিস এসেছিল। সেখানে হঠাৎ করে গলায় একটা তীব্র চাপ অনুভব করে রোহান আর বিনয়। ওরা বুঝতে পারে দুটো অস্থিময় হাত ওদের গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে ওদের। ধীরে ধীরে চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে। এবার নিজেদের মৃত্যুকে সামনে থেকে দেখতে পায় রোহান আর সমস্ত পাপকর্মে তার সহচর বিনয়। তবে একবার কেন জানি না রোহানের মনে হয় হয়তো ঠিক এতটা যন্ত্রণা পেয়েই মারা গিয়েছিল সৌমি। আর আজ ঠিক এই বিছানায় এতটাই ছটফট করে জীবনের জন্য আকুতি চাইবার কথা ছিল সহেলির। তবে কোনো এক অদৃশ্য নিয়মের কারসাজিতে হিসাবটা কেমন যেন বদলে গেছে। শিকার আর শিকারী শুধুমাত্র জায়গা পরিবর্তন করেছে, বাকিটা ভবিতব্য। মাটিতে প্রায় অচৈতন্য অবস্থায় রিমি আর সহেলি কিছুই বুঝতে পারে না ওদের চারপাশে কি ঘটে যাচ্ছে, আর সেটা বোঝার দরকারও নেই। শুধু একটাই অনুরোধ ঈশ্বরের চরণে, এরকম ভবিতব্য যেন আর কারো জীবনে ফিরে না আসে, কোনো দিন না।